আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের সাথে সবসময় যে কথাটা বলি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি কারণে বলি ভাই? কারণ হচ্ছে আমরা অনেক অনেক সময় অনেকভাবে অনেকেই কিন্তু বিভিন্ন প্রশ্নগুলা করেন, প্রশ্নের কথাগুলা যেটার উত্তর সেটা কিন্তু ভিডিওর ভিতরে থাকে, যার কারণেই প্রত্যেকটা ভিডিওতে একটা রিকোয়েস্ট থাকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখলে অন্তত কথাগুলার বলার মাঝে বা শোনার মাঝে যে একটা আপনার যেই উত্তরটা সেটা হয়তো বা আপনি পেয়ে যাবেন, এবং পেয়ে গেলে সেটা হবে এই ভিডিও করার মাধ্যমে আপনাদের সাথে যে সার্থকতা, সেটা আসলে যে একটা সফলতা সেটা আমি পাবো। সুতরাং ভাই, আজকের এই ভিডিওতে যে মূল কথা বা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পর্তুগাল D1 ভিসা। আসলে আদৌ এই পর্তুগাল D1 ভিসার জন্য আমরা যারা মালয়েশিয়া আছি, আমরা যারা কুয়েত আছি, আমরা যারা সৌদি আরব আছি, আমরা যারা বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে প্রবাসীরা আছি, আদৌ কি আমি চাইলে এই বিষয়টা বা এই ক্যাটাগরির ভিসা নিয়ে যেতে পারবো কিনা সেটা আমাকে জানতে হবে। আমরা অনেকেই পর্তুগাল D1 ভিসার জন্য, বিশেষ করে মালয়েশিয়া থেকে অনেকেই চাচ্ছি যাওয়ার জন্য। আমরা অনেকেই চাচ্ছি বিভিন্ন দেশ থেকে আপনি যদি দেখেন সরেজমিনে, অনেকেই এই পর্তুগাল দেশের জন্য কিন্তু, যদি কেউ আপনাকে বলা হয় বা 10 জন লোকের ভিতরে যদি বলা হয় যে ভাই আপনি পর্তুগাল যেতে চাচ্ছেন বা আপনার পর্তুগাল যাওয়ার সুযোগ সুবিধা দেওয়া হলে আপনি কি করবেন, 90% 9 জন লোকই বলবে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি যাব। পর্তুগাল জনপ্রিয় একটি দেশ, এটা আমরা সবাই জানি। তো সেই অনুসারে D1 ক্যাটাগরির ভিসার যে রেশিওটা, সেটা আমাদের বাংলাদেশ থেকে ভালো একটা পর্যায়ে আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটার খরচ কেমন, এটার খরচপাতি কি ধরনের হতে পারে। দেখেন, এজেন্সির দিকে আমি 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 একটু একটু ভাই, আমি ভিডিওর মধ্যে আসলে সরাসরি খোলামেলা কথা বলি, কোনো ভিতরে কোনো কথা লুকায় রাখি না। এই কারণে অনেকে ভাই পছন্দ করে, অনেকে করে না, এটা স্বাভাবিক বিষয়। তো আমিও এই ব্যাপারে আসলে তেমন কোনো একটা আমার মানে আক্ষেপ নাই যে আমাকে কেউ পছন্দ করলো কেউ করলো না। এই যে দেখেন টাকার বিষয়ে খরচটা, এই খরচের কথাটা বললে অনেকের আবার গায়ে আগুন ধরে যাবে যে কি বললেন ভাই। আচ্ছা, কেন এত বিস্তারিত বিশ্লেষণ করলেন? এটা কোনো দরকার আছে ভাই? বলতেই হবে, বলতেই হবে। তো বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্নও করে, অনেকেই জানতে চায়, সেটা সবচেয়ে বড় একটা সাফল্য। সুতরাং আপনি একজন এজেন্সি, আপনি টাকার অঙ্ক বেশি রাখবেন বা এটা সেটা রাখেন, সমস্যা নাই। কিন্তু কি কারণে রাখতেছেন, কি জন্য রাখতেছেন, কোন উদ্দেশ্যে টাকাগুলা নিচ্ছেন, এত বড় অঙ্কের একটা অ্যামাউন্ট, সেটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আর বুঝার জন্য যে বিশ্লেষণটা সেটাই ভিডিও আকারে করতে হবে। সুতরাং ভাই দেখেন, টাকার বিষয়ের উপর কথাটা বলি। টাকার বিষয়, পর্তুগালের জন্য বর্তমানে আপনি যদি জমা দেন, তাহলে সেখানে আপনার খরচ কত হতে পারে? বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা করবেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার টিকিট কাটবেন, বাংলাদেশ থেকে কাগজপত্র ডকুমেন্টস রেডি করবেন, সম্পূর্ণ ফাইল প্রসেসিং করবেন। এক পর্যায়ে আপনার ভিসার জন্য আপনার ইন্ডিয়ার BFS এ আপনি জমা দিবেন। সেখানে জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার ভিসাটা লেগে গেল। টাকার অ্যামাউন্টটা কি ধরনের, সম্পূর্ণ টোটাল মিলে যে প্যাকেজটা সেটা 20 লাখ টাকার উপরে, 20 লাখ টাকার উপরে। এখন এই 20 লাখ টাকার উপরে এত বড় অঙ্কের একটা অ্যামাউন্ট লাগতেছে পর্তুগালের জন্য, আসলে এটা কেমন দেখায়? আপনি ইতালির কথা বলেন, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কত, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, অনেকের কাছ থেকে 20-এর উপরে নিচ্ছে। যার কাছ থেকে যে ধরনের অ্যামাউন্ট তারা পাচ্ছে, যে ধরনের অ্যামাউন্ট তারা নিয়ে তাদের পেট ভরতে পারতেছে। এবার আসি, পর্তুগাল সেনজেন কান্ট্রি, রোমানিয়া সেনজেন কান্ট্রি, বুলগেরিয়া সেনজেন কান্ট্রি। বুলগেরিয়ার ভিসাও বাংলাদেশ থেকে হচ্ছে, পর্তুগালের ভিসাও বাংলাদেশ থেকে হচ্ছে, রোমানিয়ার ভিসাও বাংলাদেশ থেকে হচ্ছে, বুলগেরিয়ার ভিসাও বাংলাদেশ থেকে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, এই পর্তুগাল ভিসার জন্য আপনার কত খরচ হচ্ছে? 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা প্লাস। আবার রোমানিয়ার জন্য আপনার কত খরচ হচ্ছে? বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করেন, ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়ার টিকিট, এটুদের সম্পূর্ণ সবই সমান। রোমানিয়ার ক্ষেত্রে যেই কর্মকাণ্ড, পর্তুগালের ক্ষেত্রেও সেই একই ধরনের কাহিনী। সুতরাং এই কাহিনীগুলোর মাঝে পর্তুগালের ক্ষেত্রে খরচটা হচ্ছে 20 লাখ প্লাস, রোমানিয়ার ক্ষেত্রে কি আপনি 20 লাখ প্লাস, মানে 20 লাখ টাকার উপরে আপনাকে দিতে হবে। এবং কোন এজেন্সি সে কাজটা করতেছে এটা আপনি মানেন, বা এই বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নিবে, এটা কেউ বিশ্বাস করবে? করবে না। রোমানিয়ার ক্ষেত্রে যেটা আমরা জানি সেটা হচ্ছে টোটাল মিলিয়ে যে খরচটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার যে খরচটা সেটা হচ্ছে 12 থেকে 13,
সর্বোচ্চ 10-এর উপরে, 10+। তো সুতরাং ভাই, এই যে টাকার বিষয়টা পর্তুগালের কেন এত বেশি লাগতেছে আর রোমানিয়ার ক্ষেত্রে কেন এত কম লাগতেছে? দুইটাই তো সেনজেন কান্ট্রি ভাই, দুইটাই তো সেনজেন কান্ট্রি। আর রোমানিয়াতে যে বেতনটা আপনি পাবেন, পর্তুগালে গিয়ে কিন্তু কাজের ক্ষেত্রে যারা সেখানে সরেজমিনে আছে, বসবাস করতেছে, দীর্ঘদিন যাবৎ সিটিজেনশিপ পর্যন্ত পাচ্ছে, সেই ক্ষেত্রেও দেখবেন পর্তুগালের টাকার ইনকাম তেমন একটা নাই। আপনি যে কাজ করবেন, কাজের ক্ষেত্রে 450 থেকে 550 ইউরো সর্বোচ্চ। যদি হাই লেভেল স্কিল বা ভালো প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার 1000 ইউরো প্লাস হয়তো বা বেতন হতে পারে। কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার স্যালারি হবে 850 ইউরোর মতো, 750 থেকে 850। তাহলে দেখেন কোথায় পার্থক্যটা এবং টাকার দিক থেকে আমরা কোন পর্যায়ে আছি। তো সর্বোপরি ভাই, আসলে বলতেই হয় যে একটা বিষয় কি, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, এজেন্সিরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে কিনা পর্তুগাল অনেক জনপ্রিয় একটি দেশ। তো সেই অনুযায়ী আমি তার জন্য নিব 20 লাখ টাকা, এবং পর্তুগালের কথা শুনলে যে কোনো কেউ চিনবে, জানবে, শুনবে, এবং এই দেশটিতে যাওয়ার জন্য সবাই কিন্তু উঠে পড়ে লেগে আছে। 20 লাখ হলেও লাগুক, আমি যাব। রোমানিয়ার জন্য যদি কেউ বাংলাদেশ থেকে বলে যে ভাই আপনি 20 লাখ টাকা দিয়েন, 20 লাখ টাকা দিয়েন, তাহলে আপনি যাবেন? কয়জন যাবে বলেন? তো ভাই, এটাই হচ্ছে মূল ঘটনা, এটাই হচ্ছে মূল কাহিনী। আর এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। D1 ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে যে রেশিওটা, সেটা এখনো ভালো পর্যায়ে আছে। অনেকে বলতেছেন ভাই যে ভাই এখন বর্তমানে কি আসলে ইন্টারভিউ দেওয়া লাগে কিনা? ভাই, কোন দেশের, ইউরোপের কোন দেশের এম্বাসির ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে আপনি দেখেন, আপনি একবারে কোনো কিছু জানেন না, চোখ বন্ধ করে আপনি সেখানে গিয়ে ফাইল সাবমিশন করবেন, আপনার ভিসা হয়ে যাবে, আপনাকে ভিসা দিয়ে দিবে, এ ধরনের কোনো চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। এ ধরনের চিন্তা ভাবনা যদি আপনি রাখেন যে আপনার আমাকে হয়তো বা কোনো কিছু জিজ্ঞাসা করবে না বা আমার কোনো কিছু জানার প্রয়োজন নাই, এজেন্সি করতেছে, টাকা দিচ্ছি, ভিসা হবে, এটাই এটাই আমি জানি, কিন্তু না। আপনি আপনার তরফ থেকে টাকা দিচ্ছেন, আপনার জন্য, আপনার হয়ে একজন কাজ করতেছে, উনি ওনার প্রচেষ্টা চালাচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে, আপনার প্রয়োজন, আপনার জানার দরকার হচ্ছে আপনি যেখানে যার মাধ্যমে যাচ্ছেন সেই লোকের কাছ থেকে আপনার কোম্পানির কাগজপত্র সংগ্রহ করে মালিকের নাম, আপনি কোথায় যাচ্ছেন, কোম্পানির নাম, কোন জায়গায় থাকবেন, বেতন কত, ডিউটি কয় ঘন্টা, ওভারটাইম আছে কিনা, অ্যাকোমোডেশন থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তু আপনার জেনে শুনে বুঝে আপনি বিএফএস হোক, এম্বাসি হোক, যে কোনো জায়গায় আপনার বিষয় সাবমিশন করার, বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করার কথা, সেখানে আপনি করবেন। তবে আপনার বিষয়বস্তু সম্পূর্ণরূপে সামারি আপনার মাথায় আপনি নিয়ে নেবেন। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ে হয়তো বা যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে আপনি কি করবেন। সুতরাং যারাই বলতেছেন ভাই এখন বর্তমানে ইন্টারভিউর কোনো প্রয়োজন আছে কিনা, বা পর্তুগাল D1 ভিসার জন্য আসলে ইন্টারভিউ দেওয়া প্রয়োজন কিনা, সেক্ষেত্রে আপনার বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। অবশ্যই অবশ্যই আপনার এই যে কোম্পানির নাম, মালিকের নাম, কোথায় থাকবেন, কি আসে বিষয়, বিস্তারিত বিষয়বস্তু অবশ্যই আপনার জানা প্রয়োজন। এটার কোনো বিকল্প নেই। আপনি অন্ধবিশ্বাসে চোখ বন্ধ করে আপনি চলে যাবেন, আপনি কোনো কিছু জানেন না, বুঝেন না, প্রতিমধ্যে যে কোনো জায়গায় যে কোনো ভাবে অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময় কোনো একটা পর্যায়ে আপনি বিপদের সম্মুখীন হবেন, এটা তো মানা নেওয়া যায় না। সুতরাং ভাই, অবশ্যই আপনাকে সর্বাধিক খেয়াল রাখতে হবে, এবং D1 ক্যাটাগরির ভিসার কার্যক্রম বা ভিসার রেশিওটা এখনো কিন্তু ভালো পর্যায়ে আছে, এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। মালয়েশিয়া থেকে চাইলেও আপনি আবেদন করতে পারবেন, এবং যেই সমস্ত মিডল ইস্টের বিভিন্ন দেশ আছে সেই সমস্ত মিডল ইস্টের দেশ থেকেও চাইলে আবেদন করতে পারবেন, এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিভাবে D1 ক্যাটাগরি ভিসার আবেদন করবেন এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আকারে আরেকটা ভিডিও আমি তৈরি করব। কারণ একটা ভিডিওতে পুরো বিষয়বস্তু বললে সম্পূর্ণ কিন্তু অনেক বিশাল একটা সময় লেগে যায়। সুতরাং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।